एनसीपीआई से मार्च कर लिया। প্রথম কথা হচ্ছে এটা চূড়ান্ত অনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এই যে ফুটো নৌকো, সেই ফুটো নৌকোয় কে আর থাকতে যাবে? আমিও এই দলটার নাম জানতাম না যে এরকম একটা দল আছে, নতুন দলে চলে গেলেন, তাদের ভবিষ্যৎ আরো খারাপ। যে এনডিএ এর সঙ্গে কাজ করবে। বৃহত্তর আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য বিজেপির নেই। বড় বড় কতগুলো যে বিল ওদের পাশ করতে হবে, তৃণমূল কংগ্রেস ওই শেষ পর্যন্ত একটা সাইনবোর্ড দলে পরিগণিত হবে। না, এই দল জাতীয় রাজনীতির ক্ষেত্রে কোনোই প্রভাব রাখতে পারবে না, এবং একদমই সত্য কথা যে গতকাল বিকেল পর্যন্ত আমিও এই দলটার নাম জানতাম না যে এরকম একটা দল আছে, তাদের এই প্রতীক। দুটো প্রতীক অবশ্য ত্রিপুরায় গত বছর তারা নির্বাচনে লড়েছিল শুনলাম, গতবার আর কি। মজাটা হচ্ছে যে এই দলটা, আমি একটু দেখলাম, খোঁজ নিলাম, লিখে রেখেছে যে সমাজ সেবা করাই হচ্ছে ওদের মূল কাজ। মানে সেই অর্থে এটাকে একটা রাজনৈতিক দল বলা যাবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। এইরকম আসলে নানা ছোট ছোট রাজনৈতিক দল, বা আমি বলবো যে পলিটিক্যাল পকেট, বিজেপি গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি করে রেখেছে। তো এটা সেরকমই একটা পকেট, যেখানে এই তৃণমূলের কোট আনকোট এই ২০ জন বিক্ষুব্ধ সাংসদকে পুরে দেওয়া গেল। এই হচ্ছে বিষয়। আমার নিজের ধারণা যে ভারতবর্ষের রাজনীতি তো অনেক বড় কথা, ত্রিপুরা বা পশ্চিমবঙ্গের রাজনীতিতেই এই এনসিপিআই কোনো প্রভাব রাখতে পারবে না, এবং যে ২০ জন সাংসদ এনসিপিআই এর সদস্য হলেন, তাদের মোটামুটি ভাবে বলা যায় যে রাজনৈতিক যে যাকে বলা হয় কেরিয়ার, পলিটিক্যাল কেরিয়ার, সেটা মোটামুটি শেষ। মানে এই এই সংসদের কার্যকাল শেষ হবে এবং তাদেরকে আমার ধারণার কোথাও খুঁজে পাওয়া যাবে না। হয়তো সেটা সম্পর্কেও তারা সচেতন, সেই জন্যে ওরা চেষ্টা করছিলেন যাতে যেকোনো উপায়ে বহিষ্কারটুকু ঠেকানো যায়। যাতে করে একজন সাংসদ হওয়ার যে সমস্ত সুবিধে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সারা জীবন পেয়ে থাকেন, সেই সুবিধেগুলো থেকে ওরা বঞ্চিত না হন। এই তো বিষয়। ওই যে আমি বললাম একটু আগেই যে আহ, ত্রিপুরায় সাফল্য মেলা তো দূরের কথা, কালকে আমি আমারই ফেসবুক অ্যাকাউন্টে এই খবরটা জানার পর একটা পোস্ট করেছিলাম। তো সেখানে আমার ত্রিপুরার যারা বন্ধু বান্ধব আছেন, বা আহ, যারা ত্রিপুরা থেকে আমার ওই পোস্টে মন্তব্য করেছেন, তারা প্রায় সকলেই বলেছেন যে ওরাও জানতেন না যে ত্রিপুরাতে এরকম একটা দল আছে। এই দলটা আসলে কোনো রাজনৈতিক দলই নয়। আমি আবারও বলছি যে এইগুলো হচ্ছে বিজেপির তৈরি করা কিছু পকেট, যেখানে ওরা প্রয়োজন মতো বেশ কিছু রাজনৈতিক দলের সদস্যদের পুরে ফেলতে পারেন। তো যে কারণে এই রাজনৈতিক দলটার কোনো সেই অর্থে কর্মসূচিও থাকবে না, এবং এরা মানে সেই অর্থে কোনো কাজও করবে না। এদের কাজ হবে মূলত, এই সাংসদদের এবং এই দলটারও কাজ হবে মূলত এনডিএ কে সংসদে সমর্থন দেওয়া, নানা ধরনের সাপোর্ট দেওয়া। এর বাইরে এই রাজনৈতিক দলটাকে আমরা কোনো কাজ করতে দেখব না। যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এখন শাসকই হচ্ছে বিজেপি, তো এনডিএ এর অংশ যে রাজনৈতিক দলটি, আমরা তো আশা করতে পারি না যে তারা পশ্চিমবঙ্গের মাটিতে সরকার বিরোধী কিছু কর্মসূচি নেবে। আর দিল্লিতে তো খুব পরিষ্কার যে এরা এনডিএ ব্লকের অংশ হিসেবেই কাজ করবেন। কাজেই সেই অর্থে এদের একটাই ভূমিকা এখন থাকবে, সেটা হচ্ছে যে সাংসদদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো উপভোগ করা, এবং ওই দ্বিতীয় হচ্ছে যে এনডিএ কে সমর্থন দিয়ে যাওয়া। সেটাই হবে এই এনসিপিআই এর কাজ। কেননা তাদের ২০ জন সাংসদ, ইতিমধ্যেই দেখলাম কোথায় একটা ফলাও করে তারা বিজ্ঞাপনও দিয়ে দিয়েছেন, যদিও ওদের দলের যে প্রেসিডেন্ট তিনি আবার একটি মন্তব্য করেছেন, কতখানি সত্য জানি না, যে ওদেরকে না জানিয়েই এরকম সিদ্ধান্ত হয়েছে। তার মানে মানে কতখানি বিজেপির নিয়ন্ত্রণে থাকে এই দল, যে বোঝাই যাচ্ছে। কেননা গোটা বিষয়টি মনিটর করছিলেন ওই ভূপেন্দ্রনাথ বাবু এবং অমিত শাহজি। তো বোঝাই যাচ্ছে যে তাদের কথাই এই দলটির ক্ষেত্রেও শেষ কথা। যে জন্য আমি জানি না এই কথাটা সত্য না মিথ্যে, দেখে পড়ে মনে হলো সত্যই, যে প্রেসিডেন্ট পর্যন্ত বলছেন ওই দলের যে ওদের কাছেও খবর ছিল না যেরকম একটা কোনো ঘটনা ঘটতে চলেছে, তাদেরকে আলোচনার মধ্যে না নিয়ে এরকম একটা সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তো খুব মানে পরিষ্কার গোটা বিষয়টাই, যে
এই দলটার সেই অর্থে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। ত্রিপুরাতেই এদের কেউ চেনে না। ২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং এরা তো লিখেও রেখেছে এদের ওয়েবসাইটে। আমি গিয়ে দেখলাম যে এদের মূল লক্ষ্য হচ্ছে সমাজসেবা করা। তো সমাজসেবা করা তো একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য হতে পারে না বা একমাত্র লক্ষ্য হতে পারে না। আ একটা রাজনৈতিক দলের আরো অনেকগুলো বিষয় থাকে। বিশেষ করে একটা মতাদর্শগত অবস্থান থাকে, রাজনৈতিক কর্মসূচি থাকে। সেই কর্মসূচি মোতাবেক, মতাদর্শগত অবস্থান মোতাবেক তারা একের পর এক অ্যা অ্যা মানে কাজকর্ম করতে থাকেন। সেসব তো কিছুই নেই এই দলটার। ছিলও না কোনোদিন। তো সেই দিক থেকেও যদি আমরা এটা মনে করি যে এই ২০ জন সাংসদকে ওরা নিয়ন্ত্রণ করে ওদের নিজেদের দলের কর্মসূচি মোতাবেক, মতাদর্শ মোতাবেক কাজ করতে বাধ্য করবেন, সেটাও একটা দুরাশা মাত্র। মানে সেটা হওয়ার সম্ভাবনাও নেই। আর যেটা বললাম যে তৃণমূলের এই ২০ জন সাংসদ তো কেবলমাত্র ওদের সাংসদ পদটুকু বাঁচাবার জন্যে উঠে পড়ে লেগেছিলেন। তো তাদের তো সামনে আর কোনো লক্ষ্য নেই। বিরাট কোনো রাজনৈতিক কর্মসূচি নেওয়ার, পালন করার কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ওদের একেবারেই নেই। সেটা খুব পরিষ্কার হয়ে গেছে আমাদের সকলের কাছে। ওদের উদ্দেশ্য হচ্ছে পদটুকু বাঁচানো। এবং যদি বহিষ্কৃত হতেন তাহলে ওই সুযোগ সুবিধাগুলো আজীবন পেতেন না। ওই সুযোগ সুবিধাগুলোও আজীবন বাঁচিয়ে রাখা। কারণ একবার সাংসদ হয়ে যাওয়া রাজ্যসভা বা লোকসভার সেটা তো খুব একটা লাভজনক পদ। তো সেই লাভজনক পদটাকে ওরা যেন-তেন প্রকারেণ রক্ষা করতে চেয়েছেন। এই তো গোটা বিষয়টা। সেই জায়গা থেকে আমি মনে করছি না যে এই রাজনৈতিক দলটার আদৌ কোনো ভবিষ্যৎ আছে ভারতবর্ষের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা ত্রিপুরার রাজনীতিতে এবং এই দলটা কোনো সেই অর্থে রাজনৈতিক কর্মসূচি নেবে বলে। আবারও বলছি একই কথা যে এদের মূল কাজ হবে এখন এনডিএ কে নানাভাবে সংসদে সমর্থন দেওয়া। প্রথম কথা হচ্ছে এটা চূড়ান্ত অনৈতিক সিদ্ধান্ত। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এই তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং এদের কারোরই কয়েকজন ব্যতীত সেই অর্থে বিরাট যে রাজনৈতিক অতীত আছে তেমনটা নয়। এদের সকলে সত্যি কথা বলতে কি এমনকি যাদের রাজনৈতিক অতীত আছে তাঁরাও সাংসদ যে হতে পেরেছেন সেটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। একদম এই শব্দটা আমি ব্যবহার করছি। তার কারণ এদের কারোর এই ক্ষমতা আছে বলে আমি মনে করি না, পশ্চিমবঙ্গের মানুষও মনে করে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার না করে এরা কেউ একজনও কোনো একটি নির্বাচন এমনকি একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি নির্বাচনেও এরা জয়ী হতে পারবেন কিনা সেই প্রশ্ন কিন্তু থাকবে। এদের কারোরই সেই অর্থে ম্যাস অ্যাপিল বলতে যা বোঝায় অ্যা সেটা নেই। তো সেই জায়গা থেকে যে মানুষটি তোমাদের এই জায়গায় এনে পৌঁছে দিল, যে মানুষটির কারণে তোমরা সাংসদ হলে ১ম সুযোগেই এবং তার দল যখন রাজনৈতিকভাবে একটু বিপদে পড়েছে, সেই মানুষটিকে তোমরা সদল বলে পরিত্যাগ করলে, এর চেয়ে বড় অনৈতিক কাজ তো আর হতেই পারে না। কিন্তু এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তার কারণ তৃণমূল কংগ্রেস দলটারও এই এনসিপি এর যে আমি কথা বলছিলাম, তৃণমূল কংগ্রেস দলটারও তো সেই অর্থে কোনো মতাদর্শ ছিল না। তাদের যে কর্মসূচি ছিল ১ম দিকে সেটা ছিল বিজেপি বিরোধিতার। আর তারপরে তাদের কর্মসূচি হয়ে গেছিল মূলত কিছু ভাতা প্রদান এবং কত রকমভাবে কত জায়গা থেকে অর্থ উপার্জন করা যায়। তৃণমূল কংগ্রেস করাটা একটা পেশা হয়ে গেছিল। খুব পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখেছে। তো সেই জায়গা থেকে একটা নীতিহীন, মতাদর্শহীন দলের যা হওয়া মানে উচিত ছিল আমি বলব, তাই হয়েছে। কিন্তু কাজটা খুব অনৈতিক হয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আইনি যে প্রশ্নটা, ওরা ১ম এ যেটা বারবার বলছিলেন, সেটা ছিল সম্পূর্ণ বেআইনি একটি কাজ। তার কারণ আইনি ব্যাপার যেটা, সেই জায়গাটায় ২ টো কথা বলা হয়েছে। এরা ১ম দিকে যা বলছিলেন যে, তৃণমূল কংগ্রেসের ভেতরেই আমরা তৃণমূলের একটা ব্লক তৈরি করছি এবং আমরা এনডিএর অংশ হচ্ছি। সেটা কিন্তু করা যায় না। দলত্যাগ বিরোধী আইনে কোথাও এই মানে প্রভিশনটাই নেই, এই সুযোগটাই নেই। একটাই মাত্র আ ভাবে তারা তাদের সাংসদ পদ বাঁচাতে পারতেন সেটি হচ্ছে এটা, যে অন্য কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে তারা যদি মার্জ করে যেতেন। তো সেদিক থেকে অ্যা এখন ওরা যেটা করেছেন, ১ম এ ওরা যা বলছিলেন সেটা করলে সেটা সম্পূর্ণ বেআইনি হতো এবং স্পিকার যদি বা অ্যাপ্রুভ করেও দিতেন তাহলেও দেখা যেত যে আদালতে কিন্তু এই সিদ্ধান্তটা চ্যালেঞ্জড হতো এবং সেটা আদালতের রায় সম্ভবত আ এদের পক্ষে যেত না। সেই জায়গা থেকে বুঝেই কিন্তু ওরা এই পরিবর্তনটা করেছেন এবং এখন ওরা যেটা করেছেন সেটা আইনি। কিন্তু আবারও আমি বলছি এটা আইনি কিন্তু এটা চূড়ান্ত অনৈতিক কাজ।
কাজেই রাজনৈতিকভাবে ঠিক করেছেন শতাব্দী রায় বললেও আমি বলবো রাজনৈতিকভাবেও এটা আসলে ওরা ভুল করলেন, সেটা কিছুদিন পরেই বুঝতে পারবেন। রাজনৈতিক কোনো উদ্দেশ্যের দ্বারা ওরা পরিচালিত হয়েছেন বলে আমার একদম মনে হচ্ছে না। ওদের একমাত্র লক্ষ্য হচ্ছে সাংসদ পদ বাঁচানো, যাতে করে ওই সুবিধেগুলো আজীবন পাওয়া যায়। না, বৃহত্তর আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য বিজেপির নেই। বিজেপি সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে শত টুকরো করে খুব একটা যে লাভ হবে তা না। বরং তৃণমূল কংগ্রেস বেঁচে থাকলেই বিজেপির লাভ। তার কারণ তাহলে বামেদের উত্থান তার হয়তো সেভাবে হবে না। এবং তৃণমূল কংগ্রেস বিরোধী হিসেবে একেবারে মাজা ভাঙা বিরোধী হয়ে গেছে। সেটা বুঝতেই পারছে বিজেপি। কাজেই আমার মনে হয় না পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে এরকমভাবে শত টুকরো করে দেওয়ার ব্যাপারে ওদের আদৌ কোনো আগ্রহ থাকবে। সেই কারণেই বারবার শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে, বিজেপির তৃণমূলীকরণ হবে না, আমরা একজনকেও নেব না। দরজায় ঠক, ঠক করলেও নেব না। বিজেপির সমস্ত আ মানে মানে অ্যাটেনশনটা হচ্ছে আসলে সংসদীয় রাজনীতির উপরে এবং বিজেপির যে বড়, বড় কতগুলো সামনে ইস্যু আছে, বড়, বড় কতগুলো যে আ আ বিল ওদের পাস করতে হবে, কতগুলো বড়, বড় আ আ সিদ্ধান্ত যে সংসদে নিতে হবে। তার মধ্যে ওই সারা দেশে একই আইন, আ আ আ মহিলাদের ওই বিলটি, অ্যা সংসদের যে সিট বাড়ানোর কথা চলছে সেই কাজ, এই সমস্ত কাজগুলো করতে গেলেই কিন্তু বিজেপির ২/৩ সমর্থন লাগবে। ওদের পাখির চোখ হচ্ছে এখন ওই ২/৩ সমর্থন। যাতে করে যে আদর্শগত জায়গা থেকে বিজেপি এই সমস্ত পরিবর্তনগুলো আমাদের দেশে আনতে চাইছে, সেই পরিবর্তনগুলো প্রত্যেকটি সম্পন্ন করতে কণা মাত্র অসুবিধেয় বিজেপি না পড়ে। কাজেই আমার মনে হয় না রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন কি করলেন না সেটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদে কি হচ্ছে এবং সেটাই বিজেপির কাছে এই মুহূর্তের একমাত্র মানে মাথা ব্যাথার কারণ এবং ওদের যে সিদ্ধান্তটা নিয়েছে বিজেপি তা থেকে পরিষ্কার যে এদের কাউকে তৃণমূলের একজনকেও বিজেপি দলের অন্তর্ভুক্ত করেনি। কিন্তু এদের একটি অত্যন্ত ছোট নাম না জানা অজ্ঞাত পরিচয় কুলগোত্রহীন রাজনৈতিক দলে ভিড়িয়ে দিয়ে এনডিএ ব্লকের মধ্যে নিয়ে এসে ফেলেছে বিজেপি। তার কারণ ওই যে বললাম ওইটাই হচ্ছে মূল লক্ষ্য যে যেন তেন প্রকারেণ ওদেরকে ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে হবে যাতে করে ওদের এই মানে পলিটিক্যাল হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে থাকা যে সমস্ত কর্মসূচি এবং যে সমস্ত পরিবর্তন ভারতবর্ষে আনতে চাইছে কতগুলো মূলগত পরিবর্তন, সেই সমস্ত পরিবর্তনগুলো বিজেপি কোন রকম বাধা ছাড়াই ভারতবর্ষে নিয়ে আসতে পারে। আমার মনে হয় না যে এনসিপিআই এ যারা গেছেন তাদের কয়েকজনের হয়তো কিছু মানে এমন মানুষজনের সঙ্গে চেনা জানা আছে যে ওই কাইন্ড অফ তোলার মতো বা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যেটা অফিসিয়ালি স্বীকৃত সেইভাবে কিছু হয়তো তহবিল তৈরি করতে পারে এনসিপিআই। কিন্তু সেটাও যে একটা বিরাট কোনো জায়গায় গিয়ে পৌঁছবে তা নয়। তার কারণ আ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই তহবিল সংগ্রহ যতটা সহজ ছিল, এদের কারোর পক্ষেই সেই কাজটা অতখানি সহজ নয়। ওদের সেই ইমেজটাই নেই এবং এই ঘটনাটার পরে ওদের ইমেজ এতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে যে খুব নির্দিষ্ট কিছু পকেট ছাড়া ওরা সেই অর্থে মানে টাকা যে তুলতে পারবে এবং ওদের নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের তহবিলকে বেশ মোটা করতে পারবে, এমনটা মনে করার কোনো কারণ নেই, সেই সম্ভাবনা আমি দেখছি না। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা খুব গুরুত্বপূর্ণ যে তৃণমূলের কতটা ক্ষতি হলো? খানিকটা তো ক্ষতি হলোই। এই কারণেই বলছি খানিকটা ক্ষতি হলো যে এদের মধ্যে এমন কয়েকজন ছিলেন যাদের এলাকা ভিত্তিক কিছুটা সাংগঠনিক প্রভাব ছিল। সেটা আমি একেবারে অস্বীকার করব না। কিন্তু সেটা বিরাট বড় ব্যাপার হবে না। এই কারণেই বিরাট বড় ব্যাপার হবে না যে তৃণমূল কংগ্রেসের যেটুকু এখনো পর্যন্ত আ সাধারণ কর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতা আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারো নেই। এদের কারোর জন্য নয়। আমি ১ম এই সে কথাটা বলেছি। তো সেই দিক থেকে এবং আমরা যদি খেয়াল করি অ্যা এরা যে সমস্ত পোস্ট করছেন নানা সমাজ মাধ্যমে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা এখনো মুখপাত্র হিসেবে কাজ করছেন তারা বা ওদের দলের পক্ষ থেকেও সমাজ মাধ্যমে যে সমস্ত পোস্ট করা হচ্ছে,
তার অধিকাংশ মন্তব্য থেকে দেখা যাচ্ছে যে কর্মীরা বলছেন আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। কাজেই তৃণমূল কংগ্রেসের সেই অর্থে যে একটা বিরাট বড় এরা চলে যাওয়াতে ক্ষতি হবে তা না। ক্ষতি যেটা হয়েছে সেটা আলাদা ক্ষতি, এবং সেই ক্ষতি থেকে তৃণমূল কংগ্রেস আর উঠে দাঁড়াতে পারবে না। যে কারণে এরা যদি নাও চলে যেতেন, এরা যদি থাকতেনও তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যে খুব একটা উজ্জ্বল হতো পশ্চিমবঙ্গের আগামী রাজনীতিতে, তা একেবারেই নয়। বেসিক্যালি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বললেও এটা তো একটা আঞ্চলিক দল এবং মূলত পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ ছিল। সেই জায়গা থেকে এবারের পরাজয়ের পরে আমরা একদম প্রথমেই দেখলাম যে বেশ কিছু মানুষ সম্পূর্ণভাবে হাত গুটিয়ে নিলেন, কেননা তারা বুঝতে পারলেন যে তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে আর অর্থ উৎপাদন করার কোনো সুযোগ থাকছে না। আমি প্রথমেই বলেছি যে তৃণমূল কংগ্রেস করাটা আসলে কোনো রাজনৈতিক কাজ আর ছিল না, হয়ে গিয়েছিল একটা পেশা। মানুষ যেভাবে ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ফার্মে কাজ করে, বড় হাউসে কাজ করে বা শিক্ষক হয়, সেরকম একটা পেশা ছিল যে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম আমার রোজগারের পথ সুগম করার জন্য। সেটা হওয়ার তো আর সম্ভাবনা নেই। এই নির্বাচনের ফল এটা বুঝিয়ে দিয়েছে যে সেটা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এবং যার ফলে এই যে ফুটো নৌকো, সেই ফুটো নৌকোয় কে আর থাকতে যাবে? যে কারণে আমার আমার নিজের ধারণা যে তৃণমূল কংগ্রেসে এই তথাকথিত মানে কোট আনকোট বিক্ষুব্ধ সাংসদরা যদি থাকতেনও, তাহলেও কিন্তু বিরাট কোনো মানে এদিক ওদিক হতো না। তৃণমূল কংগ্রেস দলটার ভবিতব্য হচ্ছে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে খাতায় কলমে একটি দল হিসেবে থেকে যাওয়া। যেমন আরো অনেক দলই আছে পশ্চিমবঙ্গে, তারা প্রতি বছর নির্বাচনের সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু সারা বছর তাদের সেই অর্থে রাস্তায় ঘাটে খুব একটা উপস্থিতি দেখতে পাওয়া যায় না। যত সময় যাবে আমার ধারণা তৃণমূল কংগ্রেসের প্রায় চরিত্রটা সেই দলগুলোর মতোই হয়ে যাবে, এবং ওদের অবস্থা আরো খারাপ হবে। তৃণমূলের যে বিক্ষুব্ধ সাংসদরা দল ছেড়ে এনসিপিআই জয়েন করলেন, তাদের অবস্থা আরো খারাপ হবে। তাদের চেয়ে হয়তো তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস একটু ভালো জায়গায় থাকবে, কিন্তু সেটাও খুব উল্লেখযোগ্য কিছু হবে না। ইতিমধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত ইস্যুগুলো আমাদের সামনে এসেছে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে, যে সমস্ত বিষয়ে ইতিমধ্যেই এই সরকারের কিছু কিছু কাজে মানুষ ক্ষুব্ধ হতে শুরু করেছেন, সরকার খানিকটা অপ্রিয় হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কিন্তু দেখছি যে রাস্তায় যারা প্রতিবাদ করছেন তারা কিন্তু হচ্ছে বামপন্থীরা। তো সেই জায়গা থেকে খুব পরিষ্কার আমার নিজের ধারণা হচ্ছে যে আগামী ১-২ বছরের মধ্যেই দেখা যাবে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ হিসেবে বাম দলগুলির আবির্ভাব ঘটছে। কিছুটা কংগ্রেসেরও, একদম অস্বীকার করা যাবে না। আর তৃণমূল কংগ্রেস ওই আবার আমি যে কথা বললাম, মোটামুটি একটা সাইনবোর্ড সর্বস্ব পার্টি হয়ে যাচ্ছে। এখানে ওখানে সামান্য কোথাও ওই পঞ্চায়েত নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে দেওয়া হয়, তাহলে হয়তো একটা দুটো কোথাও কোনো নির্বাচনে ওরা সিট পেতে পারে। তার বেশি আর কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। একদমই মনে হচ্ছে না। তার কারণ এই দলটার যে যাকে বলে একটা দলকে টিকে থাকতে গেলে, সারভাইভ করতে গেলে তার একটা মানে মরালের দরকার হয়। সেইটা একেবারে ধ্বংস হয়ে গেছে। যেমন তুলনা করলেই বোঝা যাবে যে বামপন্থীরা শূন্য হয়ে গেছিল এর আগের বিধানসভা নির্বাচনে। কিন্তু বাম দলগুলো ছিল। সিপিআইএম তো প্রবলভাবে ছিল। একঝাঁক নতুন মুখকে বরং তুলে আনতে পেরেছিল। সেরকম কোনো সম্ভাবনা তো তৃণমূলের মধ্যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, এবং ২১ এর নির্বাচনের পরেই আমরা দেখেছিলাম কিন্তু, বা ১১ নির্বাচনের পরে আমরা দেখেছিলাম কিন্তু বাম নেতৃত্বের এক অংশ মাঠে ময়দানে ছিলেন। খানিকটা চেষ্টা অনেকদিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তারপর যা হয়েছে তা তো আমরা জানি। এদেরকে বা মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বেরিয়ে এসেছিলেন, কিন্তু সেই জমায়েতটাও যে খুব একটা উল্লেখযোগ্য জমায়েত হয়েছিল তা নয়। তো যেজন্য আমার নিজের ধারণা যে তৃণমূল কংগ্রেস ওই শেষ পর্যন্ত একটা সাইনবোর্ড সর্বস্ব দলে পরিগণিত হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং এই যে ২০ জন সাংসদ তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দলে চলে গেলেন, তাদের ভবিষ্যৎ আরো খারাপ। তবে আবারও ওই ছোট্ট করে প্রশ্নটার উত্তর দিতে গেলে, এরা তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের সেই অর্থে নতুন করে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। বরং একদিক থেকে হয়তো ভালো হলো, মানে যদি সেটাকে ভালো বলা যায়, যে বদ রক্ত যেটুকু ছিল দলে সেটা বেরিয়ে গেল। ৫-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই ৫ বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলে মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে
চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।